ভিনিসিয়াস হ্যালান্ড দ্বৈরথের অপেক্ষা, রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, প্রমাণ পেলে সন্ত্রাস বিরোধী আইনে বিচার। শাপলা চত্বর মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। রাখাইনে ফের সংঘাতের পেছনে নানা সমীকরণ, নিছক সামরিক নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূ রাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ঝুঁকিতে আঞ্চলিক স্থিতিশীলতাও। লেখক গবেষক আবুল কাশেম ফজলুল হকের প্রয়াণ, হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের লড়াইয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খামেনির শেষ বিদায় কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাব তেহরানের। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, সাইবার যুদ্ধ সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে করা হবে সময়োপযোগী। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, খেয়াল রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জোর দেন সবার আগে বাংলাদেশ নীতিতে। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সরকার প্রধান। কুশল বিনিময় করেন চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের সঙ্গে। এ সময় সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীগুলোকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে আলাদা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী হবে চতুর্মাত্রিক। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান রাষ্ট্রপ্রধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এদিকে কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে
সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। বিশ্বে মোট কার্বন নিঃসরণের ৮৬% জন্যই দায়ী অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্পোন্নত দেশগুলো। এর প্রভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এই পরিস্থিতিতে কার্বন নিঃসরণ কমিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ সময় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন সরকার প্রধান। এর আগে সচিবালয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এদিকে সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাতে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে লড়বে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। সেলেসাউদের চ্যালেঞ্জ মনে করছে না নরওয়ে কোচ। অন্যদিকে গোল মেশিন আর্লিং হল্যান্ডকে থামানোর পরিকল্পনা সাজানো আছে বলে জানান ব্রাজিল কোচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনহো, কাফু, কার্লো কিংবা কাকা। বর্তমান ব্রাজিলের নেই সেই সোনালী যুগ, যে বিষয়টি উঠে এলো নরওয়ে কোচের কণ্ঠে। তাই এই ব্রাজিলকে নিয়ে প্রতিপক্ষেরও নেই খুব বেশি ভাবনা। একদিকে নেইমার, ভিনিসিয়াসদের অভিজ্ঞতা, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হল্যান্ড। পরিসংখ্যান বলছে ব্রাজিলের জার্সি যতটা ভারী হোক, নরওয়ের বিপক্ষে তা কখনোই খুব স্বস্তিকর ছিল না। 4 দেখায় 2 হার 2 ড্র। তবে ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির খবর হলো ইনজুরি কাটিয়ে ফিরেছেন রাফিনিয়া, পুরোপুরি ফিট আছেন নেইমার। দুশ্চিন্তা বেড়েছে পাকেতাকে হারিয়ে। প্রতিপক্ষ শিবিরে আছেন গোল মেশিন আর্লিং হল্যান্ড। যে কোনো সময় নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষের পরিকল্পনা, তাই তাকে বিশেষ নজরে দেখছেন কার্লো আনচেলত্তি। হল্যান্ডকে থামানোর পরিকল্পনাও প্রস্তুত সেলেসাউদের, জানিয়েছেন কোচ। হাল্যান্ডকে 1 সেকেন্ডও ফাঁকা রাখা যাবে না। একটি বল পেলেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সে। আমাদের টিমের ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে হাল্যান্ডের বিপক্ষে বহুবার খেলার অভিজ্ঞতা আছে। তাকে কিভাবে থামাতে হবে সেটা নিয়ে পরিকল্পনা আছে। শুধু তিনি নয়, গোটা দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ডন কার্লো দল সাজাতে পারেন সম্ভাব্য 4-3-3 ছকে, যেখানে তার শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, কাসিমেরো, গিমারেস, গ্যাব্রিয়েল, মার্কিনিউসরা। বদলি হিসেবে নামতে পারেন রাফিনিয়া। বিশ্বকাপে 28 বছর পর ফিরে আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ের পাওয়া আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। আক্রমণের প্রাণ আর্লিং হল্যান্ড। 4 ম্যাচে 5 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসি, এমবাপ্পের পেছনে আছেন তিনি। দলটার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর। ইতিহাস থেকে আত্মবিশ্বাসী হলেও নরওয়ে পা রাখছে মাটিতে। তবে প্রতিপক্ষকে খুব বেশি ভয়ও পাচ্ছে না তারা। একসময়ের ভয়ঙ্কর ব্রাজিল এখন এতটাও নয় বলে মত স্টালে সালবাক্কের। ব্রাজিল অবশ্যই এই ম্যাচে ফেভারিট, তবে তারা আগের মতো ভয়ঙ্কর নয়। এই ব্রাজিল দলকে হারানো সম্ভব। ব্রাজিলকে হারাতে হলে খেলতে হবে নিজেদের সেরা ফুটবল। সেই ইতিহাসই নতুন করে লিখতে চাই আমরা। ভিনিসিয়াস দারুণ ফুটবলার, তাকে রুখতে আমাদের আলাদা পরিকল্পনা থাকবে। 1998 বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও আর্লিং হল্যান্ডদের হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বলে প্রত্যাশা সমর্থকদের। কোচ কার্লো আনচেলত্তির কৌশলেই এই ম্যাচে সেলেসাউদের এগিয়ে রাখবে বলে দাবি তাদের।
নরওয়েকে হারিয়ে ব্রাজিল নকআউট পর্বে ইউরোপিয়ান জুজু কাটাবে বলে জানান ব্রাজিল সমর্থকরা। বিশ্বকাপের হট ফেভারিট না হলেও শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উত্তর আমেরিকার মাটিতে পা রাখে ব্রাজিল। যদিও শুরুটা প্রত্যাশিত হয়নি সেলেসাওদের। মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 32-তে এশিয়ার পাওয়ার হাউস জাপানকে হারানোয় দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন সেলেসাও ভক্তরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে ভিনি নেইমারদের বড় বাধা আর্লিং হল্যান্ডের নরওয়ে। এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে বারবার কাঁপন ধরাচ্ছেন আর্লিং হল্যান্ড। এই ম্যাচেও এই দুই ফুটবলারের লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও ব্রাজিল জয় তুলে নেবে বলে প্রত্যাশা দলটার সমর্থকদের। ওনাদের স্কোয়াড যেটা আছে আমার মনে হয় বর্তমানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ব্রাজিল আজকে ইনশাল্লাহ শতভাগ ইনশাল্লাহ আজকে জয় হবে বলে আমরা আশাবাদী। ব্রাজিলের ডিফেন্স বলেন, অ্যাটাক বলেন, মিড তুলনামূলক স্ট্রং। কোচ কার্লো আনচেলত্তির কৌশলে আস্থা রাখছেন সমর্থকরা। যে কোনো পজিশন থেকে ইতালিয়ান মাস্টারমাইন্ড ম্যাচ বের করে আনতে পারেন বলে জানান তারা। কার্লো আনচেলত্তি ইজ আ নকআউট ম্যানেজার। ব্রাজিলের থেকে বেশি ভরসা করছে এবার আনচেলিতর উপরে। ব্রাজিলের মতোই শক্ত আক্রমণ ভাগ নরওয়ের। দলের ডিফেন্স লাইনকে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। ম্যাচ অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। অ্যাজ এ নরওয়ের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে এবং তার সাথে আমি বলবো যে ব্রাজিলের ডিফেন্স লাইন অনেক শক্ত রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9-এর এগেনস্টে খেলবেন হালান্ড এবং আপনি বেস্ট নাম্বার 7-এর এগেনস্টে খেলবেন ভিনিসিয়াস জুনিয়র। নকআউট পর্বে গেল কয়েক বিশ্বকাপে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে ইউরোপের দেশগুলো। সেই ইউরোপিয়ান জুজু কাটিয়ে নেইমাররা রাউন্ড অফ 16 নিশ্চিত করবে বলে প্রত্যাশা সেলেসাও ভক্তদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শীর্ষ 16তে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখতে রাজধানী টিএসসিতে ভিড় করতে শুরু করেছেন সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাফিয়া আমিন। দর্শকদের উন্মাদনার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নরওয়ে বনাম ব্রাজিলের ম্যাচ শুরু হতে এখনও প্রায় 4 ঘন্টা মতন সময় বাকি। তার আগেই টিএসসিতে নিয়মিত দিনের মতোই আসলে কিন্তু আমরা দেখেছি যে ব্রাজিলের সমর্থকরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, দিনটা খুব গুরুত্বপূর্ণ দলটির জন্য, সেলেসাওদের জন্য। শেষ 16 ম্যাচে আজকে জয় পেলেই তারা নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তার আগে টিএসসিতে প্রায় 3 ঘন্টা আগে যখন গুড়ি গুড়ি বৃষ্টি আসলে পড়ছে, ঠিক তখনও এখানে দর্শকদের উপস্থিতি যেটা আসলে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে আসলে দর্শক কিন্তু এখানে সমাগত হচ্ছে। মজার বিষয়, ব্রাজিল না শুধু আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু আসলে তারা উপস্থিত হচ্ছে এখানে। এবং যখন আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, শুনছিলাম তাদের উপস্থিতি নিয়ে, তখন তারা বলছিলেন যে অবশ্যই এখানে এসেছেন। যদিও বলছেন যে আসলে অনেকেই যে ব্রাজিলের ম্যাচটা জয় পাক এই আশায় তারা এসেছেন, আবার অনেকে বলছেন যে আসলে ব্রাজিল আজকে হারবে, হেরে বিদায় নেবে, সেই চিত্রটা দেখার জন্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আর ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলছিলাম আসলে এই ম্যাচটা নিয়ে তাদের যে প্রত্যাশাটা, তারা আসলে বলছেন যে নেইমার জুনিয়র আজকে ম্যাচে খেলবেন লম্বা সময়, এটা তাদের প্রত্যাশা। ভালো একটা রেজাল্টের আশা করছেন তারা আজকে। একই সাথে বলতে হয় যেই পারফরমেন্স আসলে ব্রাজিল করছে, সবশেষ জাপানকে হারিয়ে তারা শেষ 16 যে টিকিটটা কেটেছিল, সেই শেষ 16 ম্যাচটাতেও তাদের কিন্তু একটা বাড়তি একটা উন্মাদনা বা বাড়তি একটা আত্মবিশ্বাস তাদের কাজ করছে। ভিনিসিয়াস জুনিয়র যে ফর্মে রয়েছেন, সেই ফর্মেও কিন্তু আসলে বলা যায় সব কিছু মিলিয়ে তারা চাচ্ছে যে আজকের ম্যাচেও দারুণ একটা গোল করবেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের পা থেকে তারা একটা গোল দেখার প্রত্যাশা করছেন আজকে। এবং যেমনটা আসলে বলছিলাম, ম্যাচ শুরু কিন্তু হতে কিন্তু এখনও প্রায় 4 ঘন্টা মতন সময় বাকি রয়েছে। এরপরে আসলে আমরা যদি দেখি যে টিএসসির রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে এখন থেকে কিন্তু আসলে দর্শক উন্মাদনা বা দর্শক উপস্থিতি আমরা যেটা আসলে প্রতিনিয়ত দেখি সেটা আসলে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে পতাকা থেকে শুরু করে বেলুন বা আসলে উৎসব মুখর পরিবেশ যেটাকে আসলে বলা যায় যে এই মুহূর্তে আসলে টিএসসির সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যাশা আসলে যেমনটা আসলে বলছিলাম যে আজকের ম্যাচটা নরওয়ের সাথে ব্রাজিল খেলছে, প্রত্যাশার কথা আসলে অবশ্যই বলছিলাম। তাদের আমরা আসলে আসার পর থেকে দেখছিলাম যে প্রত্যাশার পাশাপাশি তর্ক বিতর্ক দুই দলের মধ্যেই। আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে আজকেই বিদায় নিবে। ব্রাজিলের সমর্থকরা একই রকম জবাব কিন্তু আসলে ব্রাজিলের যারা রয়েছেন সমর্থকরা তারাও দেওয়ার চেষ্টা করছে। আরও একটা বিষয়, টিএসসিতে আসলে যখনই খেলা হয়, খেলা দেখতে আসলে যখন আসলে সবাই আসে এবং সেই খেলা দেখতে আসার পর যে আসলে উন্মাদনাটা আসলে সবসময় আমরা দেখি যে এখানে আসলে জার্সি বিক্রি থেকে শুরু করে এবং এখানে যে আসলে বেলুন বিক্রি সব কিছু মিলে কিন্তু বেশ দারুণ একটা মুহূর্ত আসলে এখানে দেখা যাচ্ছে ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। টিএসসি থেকে দর্শক উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।
ব্রাজিলের খেলার আগে দর্শক উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম টিএসসিতে। এদিকে ফিফা বিশ্বকাপ নিয়ে আরও খবর দেখবেন সংবাদের শেষাংশে। রাত 11টার সময় আরও থাকছে। হামে আরও 7 শিশুর প্রাণহানি। ডেঙ্গুর উপসর্গের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তি। দেরিতে রোগ শনাক্তে বাড়ছে জটিলতা। 3 দিনের বেশি জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলছে তদন্ত। অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইন অনুযায়ী বিচার করা সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শাপলা চত্বরের ঘটনা সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। শনিবার জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয় আলোচনা। সংগঠন হিসেবে আওয়ামী লীগের রোববার এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা তারা প্রণয়ন করেছিল, সন্ত্রাস বিরোধী আইন 2009 যেটা তারা প্রণয়ন করেছিল, এই দুইটি আইনেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রণয়ন করে রেখেছে এবং তাদের আইনেই এই জাতীয় অপরাধগুলোর বিচারের ব্যবস্থা আছে। চিফ প্রসিকিউটর আরও জানান, 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে, তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নানান বিতর্কিত কর্মকাণ্ড আছে। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী নানা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ইশাক হোসেন। গুম, নির্যাতন, রাষ্ট্র কর্তৃক নিপীড়নের ঘটনা নিয়ে কাজ করতে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। 24 জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত কেঁপে ওঠে স্বৈরশাসনের। 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার। ফ্যাসিবাদ থেকে দেশমুক্ত হলেও অভ্যুত্থানে প্রাণ দিতে হয়েছে 1,500-এর মতো ছাত্র জনতাকে। জুলাইয়ের ঘটনা প্রবাহ স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 5 আগস্ট রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন সহ জুলাই জুড়ে আলোকচিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মরণ সভার আয়োজন করা হবে। রাষ্ট্রীয়ভাবে আগামী 5 আগস্ট পালন করা হবে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যারা কর্মকর্তাবৃন্দ সহ সকলে যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন। 16 জুলাই শহীদ দিবস হিসেবে এটিকে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনাগুলো নিয়ে কাজ করতে নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। গুম, নির্যাতন ও রাষ্ট্রীয় নিপীড়ন পুনর্বাসন অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আরেকটি এই একই রূপে একটি অধিদপ্তর গঠন করা হোক, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে অনুমোদন দেবেন এবং এদের ওয়েলফেয়ার, এদের যে লস, সেটা তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে যে আমরা রয়েছি, রাষ্ট্র যে তাদের পাশে রয়েছে, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য ভাতা ও পুনর্বাসন এবং গৃহায়ন সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। প্রাইভেট ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রীরা ছিলেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অভূতপূর্ব আন্দোলন। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময় মিয়ানমারে নতুন করে সংঘাতে আতঙ্কে সীমান্তবাসী। নাফ নদীতে বন্ধ আছে মাছ ধরা, বিপাকে কয়েক হাজার জেলে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি আর কোস্ট গার্ড। মিয়ানমারের নতুন করে সংঘাতের প্রভাব এবার নাফ নদীতেও। সীমান্তের এই জলসীমায় নেই মাছ ধরার ট্রলার। ওপারে গোলাগুলির আতঙ্কে থমকে গেছে এপারের জীবন জীবিকা।
টেকনাফের নাইকংপাড়া সীমান্তে নাপ নদীর তীরে সারি সারি নোঙর করা ট্রলার ও নৌকা। জেলেরা বলছেন মিয়ানমারের সংঘাতে তাদের একমাত্র আয়ের পথ বন্ধ করে দিয়েছে। গুলিগুলি হইতেছে, জাইলারা মাছ মারতে যাইতে পারে নাই। মায়ের মধ্যে বুম মারতেছে এদের নিয়ে আমাদের অনেক সমস্যা। যদিও বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নাপ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। একইভাবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। চলমান পরিস্থিতিতে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও অন্যান্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নাফ নদী ও সীমান্ত সংলগ্ন জলসীমায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমরা সর্বদা সতর্ক অবস্থা আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সীমান্তের পবিত্রতা রক্ষা করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার। নতুন করে মিয়ানমারের রাখাইনে সংঘাতে বান্দরবনের নাইখংছড়িতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রোহিঙ্গা অনুপ্রবেশ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। টেকনাফের নাইটংপাড়া সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসাবেও স্পষ্ট হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। শাতিলা শামীমের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি, কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান, একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ রোহিঙ্গার সমাধানও পাওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা এখন সামনে আসছে চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূ রাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 4 মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে বিমান চলাচল শুরু। যুক্তরাজ্য থেকে এলেন 272 যাত্রী, সরাসরি পৌঁছাতে পেরে স্বস্তি। সিলেট কক্সবাজার ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস। হাম উপসর্গে মারা গেছে আরও 7 জন, নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। হাম আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তিতে অভিভাবক, আর এতে রোগ শনাক্তে দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ছে জটিলতাও। চিকিৎসকরা বলছেন লক্ষণ কাছাকাছি হলো সুনির্দিষ্ট কিছু উপসর্গ দেখেই সম্ভব চিহ্নিত করা। তাই 3 দিনের বেশি জ্বর থাকলেই স্বাভাবিক না ভেবে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ
চিকিৎসকদের। জ্বর, শরীরে র্যাশ, ব্যথা, দুর্বলতা এমন সব উপসর্গ দেখা দিলেই অভিভাবকদের প্রথম ভাবনা হাম। কিন্তু একই সময়ে দেশের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই অবস্থায় একই ধরনের প্রাথমিক লক্ষণের কারণে বিভ্রান্তিতে পড়ছেন অভিভাবকরা। শিশু হাসপাতালের হাম ও ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদেরও লক্ষণ প্রায় একই। কারো জ্বর থেকে র্যাশ, আবার কারো তীব্র জ্বরের সঙ্গে আছে নিউমোনিয়া। ওরও জ্বর নিয়ে আর জ্বর সারতেছিল না, তো আমরা ওইটা চিন্তা করিনি যে হাম হইতে পারে। হামের সাথে নিউমোনিয়াও ধরা পড়ে। নিউমোনিয়া ধরা পড়ার পরের দিনই আমরা দেরি না করে ঢাকা নিয়ে আসি। চিকিৎসকরা বলছেন দুটি ভাইরাসজনিত রোগ হওয়ায় উপসর্গ কাছাকাছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে র্যাশের ধরন, চোখের সংক্রমণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষণে। ডেঙ্গুর র্যাশ সাধারণত আমরা যদি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখি কি এটা ফেড হয়ে যাবে, আবার ছেড়ে দিলে সাধারণত পূর্বের অবস্থায় সে লাল অবস্থায় ফিরে যাবে, কিন্তু হামের র্যাশটা সাধারণত ফেড হবে না। চিকিৎসকরা আরও জানান, জ্বর নিয়ে আসা প্রতি 10টি শিশুর অন্তত 2 জনের শনাক্ত হচ্ছে ডেঙ্গু। ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 মাস আগে ব্যবস্থা নেয়ার গত বছরের তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি এখনও সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, সঠিকভাবে রোগ নির্ণয় পিছিয়ে আছে বাংলাদেশ। আসন সীমিত থাকায় কোনো রোগীকে যেন ফিরে যেতে না হয় সেই লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালের 2য় ভবন, যা আগামী 15 আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের আগে ভবন পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পরে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলেন, স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের কাজও শুরু করেছে সরকার। আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি খুব গর্বের সাথে বলবো, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স, আমরা যেই ডাটা পেয়েছি আল্লাহর রহমতে গতবারের তুলনায় আমরা এবার অনেকটা বেটার পরিস্থিতিতে আছি। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে to take the patients out of the central. এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক পর্যায়ে রোগীরা এখনও সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এ পরিস্থিতির উন্নতি করতেই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে। The historical budget is approved around 69,000 crores টাকা to support our people, public health, to take care of the public health, to make the public health available at the remotest areas of the whole country. ডেঙ্গু ও হাম মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের আরো ধৈর্য নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। Public health, to take care of the public health. কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর দায়ে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন হামে মারা যাওয়া 9 মাস বয়সী শিশু সাউদান উসকানের বাবা সিরাজুল ইসলাম। মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন, সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় তার মেয়েকে টিকা দিতে পারেননি তিনি, আর এ কারণেই হামে আক্রান্ত হয়ে মারা যায় সে। এর জন্য আসামিদের দায়িত্বে অবহেলা ছিল বলে অভিযোগ করা হয় মামলার আবেদনে। যদিও আবেদন পর্যালোচনা করে আদেশের জন্য 12 জুলাই দিন ধার্য করেছেন আদালত, আর এর আগেও একই অভিযোগে একাধিকবার মামলার আবেদন করা হয়েছিল, তবে আদালত তা খারিজ করে দেন। এবার বাণিজ্য সংবাদ। কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙ্গা রাখতে চাপের মুখে থাকা বড় শিল্প গোষ্ঠীকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, কমিটির পরামর্শে এসব প্রতিষ্ঠানের খেলাপি হওয়ার ঋণ যৌক্তিকীকরণের ভিত্তিতে পুনঃতফসিল করা হবে। দেশের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী সিটি গ্রুপ ভূমিকা রেখেছে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা ও অন্যান্য নিত্যপণ্যের বাজারে। একইভাবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ করে আসছে। সিমেন্ট, কাগজ, স্টিল, এলপিজি, টিস্যু, খাদ্যপণ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ। সম্প্রতি দেশের এসব বড় শিল্পগোষ্ঠী আলোচনায় এসেছে ব্যাংক ঋণ পুনর্গঠন ও নীতি সহায়তা ইস্যুতে।
বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনীতি, কর্মসংস্থান এবং নিত্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু আর্থিক চাপে থাকা বড় শিল্প গোষ্ঠীকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনেক বড় প্রতিষ্ঠান এমন কোনো সমস্যায় জর্জরিত হয় যেটা সলভ করা নীতিমালা সার্কুলার সাথে যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডেভিয়েশন থাকে। আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে হলেও ওই সকল ডেভিয়েশনকে পাশ কাটিয়ে আমরা তাদেরকে সহায়তা করব, কারণ ওই প্রতিষ্ঠানগুলি যদি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং সর্বোপরি কর্মসংস্থানের উপর একটি বড় ধরনের ধাক্কা আসবে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ঢালাওভাবে নয়, প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়া হবে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান এবং পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনার উপর নির্ভর করে। ফলে যৌক্তিকীকরণের ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের পরামর্শও এসেছে বিশেষ কমিটির সভায়। কতটুকু টাইম ফ্রেম তাদেরকে দিলে তারা সেই ঋণটা যথাসময় পেব্যাক করতে পারবে, সেটা ব্যাংকের সাথে অ্যাসেস করে গ্লোবাল সিচুয়েশন সব কিছু দেখে যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কোনো প্রকার পলিসির মধ্যে কোনো প্রকার যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, শিল্প উৎপাদন সচল রাখা, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই সহায়তার ক্ষেত্রে থাকবে কঠোর তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ ইঞ্জিন সংকটের রেলওয়ে 1969 সালে 486টি ইঞ্জিন থাকলেও তা কমে এখন 265টি। টিকে থাকা ইঞ্জিনের 66%ই আবার মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন, ইঞ্জিন সংকটে বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। আশার কথা শুনিয়েছেন যদিও রেল প্রতিমন্ত্রী, তিনি জানিয়েছেন আগামী 1 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 30টি নতুন ইঞ্জিন। বিস্তারিত জানবো নাজমুস সালেহির কাছে। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 9:10 ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে 1:20 অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি 14 জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি, ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। 1969-70 সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, যা কমে দাঁড়িয়েছে 265টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর 66%-ই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন, পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন। ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। 50-60 বছর, 30 বছর, 40 বছর এভাবে আছে। ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস কেউ ভাবা যায় না। একের লাগা ভাস করতে 50-60 বছরের ইঞ্জিন আছে। এই যে 2300-2400 এটাই জোড়া তারা দিয়ে চালাইতেছে। এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী। জানান, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যতটুকু পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা
আর আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় সঙ্গীত ঠাকুর। দেখছেন রাত 11টার সময়। বাংলা ভাষা সাহিত্য মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রধান বাতিঘর আবুল কাশেম ফজলুল হক আর নেই। হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বরেণ্য এই শিক্ষাবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বস্তরে বাংলা প্রচলনে রেখে গেছেন অমূল্য অবদান। সোমবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তর শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বাংলা ভাষা ও সাহিত্যের এক নিবেদিত প্রাণের অবসান। চলে গেলেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বরেণ্য শিক্ষাবিদের মৃত্যুর খবরে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। দেখতে যান সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীও। বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্নচারীদের মধ্যে আবুল কাশেম ফজলুল হক ছিলেন অন্যতম। শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। কর্মজীবনের দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কাটিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছেলে। ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যানও। বাংলাদেশের একজন বিশিষ্ট চিন্তক, রাষ্ট্রচিন্তক এবং দার্শনিক ব্যক্তিত্ব। উনি বিরল ব্যক্তিত্ব। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন। তার সবকিছুর লক্ষ্য একটাই ছিল, সেটা হলো শুভবোধ এবং শ্রেয়বোধের জাগরণ। 21শে ফেব্রুয়ারির আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা, সংস্কৃতি সহজ কথা, এমন 20টি বই তার ঝুলিতে। সম্পাদনা করেছেন সুন্দরম ও লোকায়াত, দুটি সাময়িক পত্র। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি, স্বদেশ চিন্তার মতো একাধিক গ্রন্থ। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবুল কাশেম ফজলুল হক। 1981 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন এই শিক্ষাবিদ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় সঙ্গীত ঠাকুর। দেখছেন রাত 11টার সময়। শিল্পায়ন ত্বরান্বিত করতে সিএমএসএমই খাতকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে বিসিক শিল্পনগরী কর্মকর্তাদের সম্মেলন ও কর্মশালায় এই কথা বলেন তিনি। জানান, জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান 60% উন্নীত করতে কাজ করছে সরকার। নতুন শিল্প পার্কের প্রয়োজনীয়তা নিরূপণে দ্রুত সমীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি চলমান ও নতুন প্রকল্প নির্ধারিত সময় শেষ করে শিল্প খাতে গতি আনতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন তিনি। আমাদের করণীয়, আপনাদের প্রস্তাবনা আমরা দ্রুত চাই। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে, আমি আবার বলছি, এই খাতের ব্যাপক সম্প্রসারণ, যাতে দেশের অর্থনীতিতে এই খাতের শেয়ার অন্তত 60% হিট করে ইন ফোরসিবল ফিউচার। এই উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। যে সমস্ত শিল্প পার্কে অব্যবহৃত প্লট এখনো পড়ে আছে, এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স। প্রায় 3 মাস ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ 54 কার্যদিবসের মধ্যে 53 দিনেই লেনদেন হয়েছে 700 কোটি টাকারও বেশি। একে পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও কার্যক্রম বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি কিংবা জেড ক্যাটাগরির কোম্পানির দাপট বাজারে শঙ্কা বাড়াচ্ছে। এই অবস্থায় খারাপ কোম্পানির শেয়ার লেনদেনের সীমা নির্ধারণের পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ।
শুরুটা গেল ৮ এপ্রিল, যেদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা এর আগের কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এরপর ৭০০ কোটি টাকার কম দৈনিক লেনদেন হয়েছে মাত্র একদিন ১৯ মে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। ৩০ জুন পর্যন্ত বাকি ৫২ কার্যদিবসে ৭০০ কোটির বেশি লেনদেন হয়েছে ৭ দিন, ১৮ দিন হয়েছে ৮০০ কোটি টাকার বেশি, ৯০০ কোটি টাকার বেশি হয়েছে ৭ দিন, ১০০০ কোটি ছাড়িয়েছে ১৮ দিন, আর ২ দিন পার হয়েছে ১৫০০ কোটি টাকার গণ্ডি। এর আগে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেনে এমন টানা চাঙ্গা ভাব দেখা গেছে ২০২২ সালের ২৩শে অক্টোবর পর্যন্ত। মেসেজ ইজ ক্লিয়ার যে দিস গভর্নমেন্ট ইজ সিরিয়াস উইথ দ্য ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্ট এবং এটা ব্রড বেসড করা, পার্টিসিপেটরি করা। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগমুখী হওয়ার পরও শঙ্কা জাগাচ্ছে দৈনিক লেনদেনে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। এখন যেটা ক্যাপিটাল মার্কেট তোমরা দেখতেছো বা শেয়ার বাজার পপুলারলি নোন অ্যাজ, এটা কোনো শেয়ার বাজার না, এটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে। এর মধ্যে যে ১,০০০-১,২০০-১৩০০ কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, এটা আমাদের গুড লাক ফর আস। ওটা কিছু না, এক্সপেকটেশন থেকে, আশাবাদ থেকে যে সামনে ভালো হবে। লেনদেন বেশি হওয়ার মানে কিন্তু এই নয় যে খুব ভালো মানের লেনদেন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে তাদের এমন শঙ্কার কারণও স্পষ্ট। গেল ৩০ জুন পর্যন্ত ১ বছরের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে প্রতিষ্ঠান বন্ধ কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে এমন ৩৩টি কোম্পানির তালিকা প্রকাশের পরও এসব কোম্পানিতে অর্থলগ্নি করে চলেছেন বিনিয়োগকারীরা। এই ৩৩ কোম্পানির মধ্যে আবার ২০টির শেয়ারের দাম বেড়েছে গেল ১ বছরে। এমনকি এ সময় ২৪ টাকা ৪০ পয়সার শেয়ারের দাম ঠেকেছে ৮০ টাকা ৬০ পয়সায়, ৭০ টাকা ৫০ পয়সার শেয়ারের দাম উঠেছে ২০৪ টাকা ৩০ পয়সায়। শুধু তাই নয়, গেল সোমবার যে শেয়ার বিক্রি হয়েছে ২৩০ টাকা ৭০ পয়সায়, পরদিন তা ২৫০ টাকা ৮০ পয়সায় হয়েছে হাতবদল। ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ বৃদ্ধি মানেই হলো যে এই পুরো স্টক মার্কেটের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শেয়ার বাজারের ধরনটাই এমন যে এখানে একবার আতঙ্ক তৈরি হলে তখন কিন্তু তর্কে পড়ে যায়। যদি অস্থিরতা তৈরি হয়, যে কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এটা দায়টা কে নেবে পরে। বাজারে বাজে কোম্পানি থেকে বিনিয়োগ সুরক্ষা দিতে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সরকারকে এবার জোরে সোরে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটকে তোমরা যে অবয়বে দেখতে চাইছ, সেটার জন্য লোকাল ভালো কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে। সরকারি মালিকানা অনেকগুলো ভালো আছে, গুড আর্নিংস, ওদের যদি ক্যাপিটালের দরকার না হয় তারা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি, বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত ১১টার সময়, সঙ্গী থাকুন। দেখছেন সময় সংবাদ। ৪ মাস পর সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। এছাড়াও শীঘ্রই সিলেট কক্সবাজার রুটেও বন্ধ হওয়া ফ্লাইট চালুর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ফের চালু হলো বন্ধ থাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটে আসা ২৭২ জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও পুনরায় চালু করার কথা জানান বেসামরিক বিমান মন্ত্রী। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাপক্ত আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। খুব ভালো লাগছে, আমরা ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি। খুব ভালো লাগছে স্যার, খুব ভালো লাগছে। ম্যানচেস্টার এয়ারপোর্টটা গোলা থাকা যেন সিন্ডিকেট না হইরা এটা যদি মানে অনলাইন মাধ্যমে হইতো তো মানুষের ডাইরেক্ট অনলাইনে হইতে আমার কতটা সিট আছে আর কতটা সিট গেছে। এর আগে গত ১ মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই ছিল রাত ১১টার সময় সময় সংবাদ নিয়ে এরপর যুক্ত হবেন সহকর্মী মিজবুল আলিফ। ধন্যবাদ রাব্বি।
সময় সংবাদের পরের অংশে আমি থাকছি মেজবাহুল আলিফ। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। জঘন্য একটা হত্যাকাণ্ড ঘটলো, একটা বর্বরচিত অধ্যায় ছিল বাংলাদেশে, সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করা, সেই বিচারের প্রক্রিয়া চলছে। আরও যারা অভিযুক্ত এক্সটেন্ডেড ওয়েতে তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগত প্রক্রিয়ায় তাদের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করার অনুমতি পাবে বলে আমার মনে হয় না। দীর্ঘদিন দাবি জানালেও নেত্রকোনায় 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ হয়নি। এতে দুর্ভোগে অন্তত 10 লাখ মানুষ। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুতই সম্প্রসারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আর ডেপুটি স্পিকার বলেছেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আলপনা বেগমের তথ্য এবং আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার, কিন্তু 108 বছর ধরে থমকে আছে রেললাইন সম্প্রসারণ কাজ। বর্তমানে জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার সহ জারিয়া ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 4 বার আসা যাওয়া করে। প্রতিদিন স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। 12 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকেরই অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য দ্রুত দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি তাদের। যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা হবে দ্রুত, এদিক দিয়ে দুর্গাপুর থেকে জারিয়ে আসতে পারবে, জারিয়ে হয়ে আপনার ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে জারিয়া জাঞ্জাল থেকে আপাতত ঢাকা পর্যন্ত একটি আন্তনগর ট্রেন বিশেষভাবে জরুরিভাবে যাতে দেয়। এই রেলটা যত দ্রুত দুর্গাপুর পর্যন্ত পৌঁছায়, কলমাকান্দ পর্যন্ত পৌঁছায়, সেই প্রত্যাশা করি। 100 টাকা ভাড়া দিয়ে আমরা ঢাকা চলে যেতে পারি, এটা নিরাপদ, এটা খুব ভালো। আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা চিঠি পাবো, তখন আমরা আমাদের লাইন বা সব কিছুর যে আন্তনগর ট্রেন চলাচলের জন্য যে উপযুক্ততা, সেটা আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সম্প্রতি স্টেশন সহ রেললাইন পরিদর্শন করে সমীক্ষা যাচাই শেষে দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। আর আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে জানান ডেপুটি স্পিকার। যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। ঢাকায় যারা ডাইরেক্ট গরিপুর থেকে ঢাকায় যেতে চান তাদের জন্য একটু এক্সট্রা বেড়ানো হবে, ভাটি এলাকাটা দেখতে পারবে। জারিয়া থেকে দুর্গাপুর রেল লাইনের সঙ্গে সংযুক্ত করা গেলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে দেখা দিবে নতুন সম্ভাবনা। যাতায়াতে ভোগান্তি কমবে 5 উপজেলার প্রায় 10 লাখ মানুষের। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। দুপুরে নগরীর দক্ষিণ কট্রলি ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অস্থির সমাজে আমরা বসবাস করছি। মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, পড়াশোনা নাই, খেলার মাঠ নাই, এগুলো একটা দিক আছে। আরেকটা দিক হলো ভালো করে পড়াতে হবে এবং শিক্ষার স্বাস্থ্যের জায়গায় চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা আলোকিত সমাজ পাবো, দক্ষ জনগোষ্ঠী পাবো এবং সুস্বাস্থ্যের অধিকারী একটি সমাজ পাবো। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মাণ করা হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। তবে উদ্বোধনের দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটে এখনও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ।
পূর্ণাঙ্গভাবে চালু করতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। ঐতিহ্যবাহী পোশাকে মাদলের তালে নিজস্ব ভঙ্গিমায় মায়াবী নৃত্য, লোকগানের সুরের মূর্ছনায় জীবন্ত শত বছরের কৃষ্টি ও ঐতিহ্য। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে গড়ে তোলা হয়েছিল এই সাংস্কৃতিক একাডেমি। কিন্তু উদ্বোধনের ৮ বছর পরও চালু হয়নি একাডেমিক কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন স্থানে জমেছে ধুলা, নষ্ট হচ্ছে সাংস্কৃতিক সরঞ্জাম, তালাবদ্ধ আছে ৫০০ আসনের আধুনিক মিলনায়তন। আগাছায় ঘেরা ভবনটি যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিত্যক্ত স্থাপনায়। ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর যে কালচারাল অ্যাক্টিভিটিসটা এখানে চলমান থাকার কথা, এখন পর্যন্ত এটার কার্যক্রম শুরুই হয় নাই। এটা হইলে পরে অনেক কলাকুশলী বা শিল্পী বা অন্যান্য যারা আছে তাদের এই কর্মসংস্থান হইতো। সংস্কৃতি চর্চার জন্যে, তার বিকাশের জন্যে বা প্রকাশের জন্যে যেটা করা হইল, এটা তো নাম কাওয়াস্তে মাত্র। দীর্ঘদিন কোনো জনবলি ছিল না এই প্রতিষ্ঠানে। ২০২৫ সালের আগস্টে একজন পরিচালক নিয়োগ পেলেও অন্য কোনো কর্মকর্তা কর্মচারী না থাকায় একাডেমির দেখভাল কার্যত একাই করছেন তিনি। পরিচালক হলেও ভবন পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজের সুযোগ নেই তার। জনবল এখানে অনেকগুলো প্রয়োজন আছে, যেমন সহকারী পরিচালক, সঙ্গীত, নৃত্য, গবেষণা। লোকজন থাকলে পরে অফিস সুন্দর এবং সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ একাডেমিটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে, জানিয়েছেন জেলা প্রশাসক। এই একাডেমি চালু করতে, ফুললি অপারেশনাল করতে যে সমস্ত লোকবলের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। ১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে হালুয়াঘাটের রাংরাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয় ২০১৮ সালের ১ নভেম্বর। উবাইদুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হবিগঞ্জের লাখাই উপজেলার সজনগ্রাম বাইমো সড়ক। খানাখন্দে ভরা ৬ কিলোমিটার সড়কে যাতায়াত করেন ৫০,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের দাবি জানালেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাশেদ আহমেদ খানের তথ্য এবং ছবিতে রিপোর্ট। ভাঙাচোরা রাস্তা, পিচ খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু সমান কাদা। হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রাম থেকে বামুই পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বর্তমান চিত্র এটি। শুকনো কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই রেহাই নেই এই পথ দিয়ে চলাচলকারী মানুষের। বেহাল অবস্থার কারণে বাড়ছে যাতায়াত ব্যয় ও সময়, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন দশায় উৎপাদিত কৃষি পণ্য ও মাছ জেলা সদরে পাঠানো ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি তাদের। আমরা বড় হয়ে গেছি, এবার রাস্তা ঠিক হয় না। এবার 10টার পরে 20টার গাড়ি আইতেছে, রাস্তার খুবই অবস্থা খারাপ। ফুলা বানেন দা স্কুলে যা, কলেজে যা, রাস্তা লেগে আইতে পারে না, ব্রেক পাইনি, গাড়ি লিয়ে তো যাইতে পারেন না। সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা আমরা করে দিত। আগামী বছরই সড়কটি মেরামত করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে কোনো বরাদ্দ অর্থ বছরের শুরুতে আসে, এই জন্য এই গত অর্থ বছরেরটা গত বছরই শেষ হয়েছে। এই অর্থ বছরে আশা করি সজন গ্রামের রাস্তার ব্যাপারে আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। লাখই বাজার উপজেলার সদর এবং বামুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কটি ব্যবহার করেন সজন গ্রাম, শিবপুর, সুজনপুর সহ ১৫টি গ্রামের মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের এক যুগের অন্তহীন দুর্নীতির জট খুলতে সময় লাগছে বলে জানিয়েছে দুদক। সংস্থাটি বলছে, প্রাথমিক কিছু নথিপত্র পাওয়া গেলেও বিস্তর তথ্যের জন্য বেগ পেতে হচ্ছে। এবার আলাদা ৩ চিঠিতে পাপনের সময়ের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ডপত্র তলব করছে দুদক। ২০১২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট টানা এক যুগ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। এই দীর্ঘ সময়ে ঢাকার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কনসালটেন্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজনে লুটপাট এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগের সত্যতা অনুসন্ধানে গেল বছর বিসিবিতে অভিযানের পাশাপাশি তলব করা হয় 23 ধরনের নথিপত্র। তবে 1 বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চললেও এখনও তা শেষ হয়নি। দুদক বলছে বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্যপত্র সংগ্রহে বাড়তি সময় লাগছে। অনেক কর্মকাণ্ড হয়েছে বিসিবিতে, বিসিবির অভিযোগেরও অন্ত নেই। সেক্ষেত্রে হয়েছে ব্যাপক তথ্য সংগ্রহ এবং এই তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। মূলত আসলে এই জন্যই আমরা আরও নিখুঁতভাবে অনুসন্ধানটা পরিচালনা করতে চাই। এদিকে গত বৃহস্পতিবার বিসিবির সভাপতি তামিম ইকবাল বরাবর 3টি আলাদা চিঠি পাঠায় দুদক, যেখানে নাজমুল হাসান পাপনের এক যুগের সব আর্থিক লেনদেন ও প্রশাসনিক নথিপত্র তলব করা হয়। অনেকগুলো তথ্যই ওনারা পেয়েছেন। পরবর্তীতে অনুসন্ধানের স্বার্থে আবারও তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিসিবিতে পত্র প্রেরণ করেছেন। বিসিবিতে দুর্নীতির অভিযোগের পাশাপাশি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার তদন্তও করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেট নগরীতে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিটি প্রকল্প। শহরের 126টি ওয়াইফাই এক্সপ্রেস পয়েন্ট চালু হলেও উদ্বোধনের কিছুদিন পরেই হচ্ছে অচল। এ প্রকল্পে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে 2017 সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। 2020 সালে নগরীর 62টি স্থানে 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 জন ব্যবহারকারী সর্বোচ্চ 10 Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2022-23 অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। নিশ্চয়ই এটিকে সামনে রেখে লুটপাট করবার জন্য আসলে হয়তো বিগত দিন যারা দায়িত্বে ছিল কানেকশন বা বিভিন্ন সমস্যা, প্রতি লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের 10 লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটা আসলে ফল্টি ছিল, যার কারণে দেখা যায় যে আপনার এই ওয়াইফাইয়ের এটা 1 বছরে কিছুটা আপনারা সুবিধা পেলেন, পরবর্তীতে এটা স্টপ হয়ে গেল। এটা প্রকল্প ডিজাইন করার সময় এটা চিন্তা ভাবনায় রাখা উচিত ছিল যে এটা টেকসই হবে কিনা। বর্তমান সরকার যদি আমাদেরকে এই বিষয়ে সহায়তা করে এবং নির্দেশনা প্রদান করে, তাহলে আমরা পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করব। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় 30 কোটি 20 লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা। সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। নিয়ম অনুযায়ী প্রতিজন রোগীকে 190 গ্রাম মাংস সরবরাহের কথা থাকলেও দেয়া হচ্ছে 25 থেকে 35 গ্রাম। গাইবান্ধা জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে নানা অনিয়ম দেখেন স্থানীয় সংসদ সদস্য। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। মাংসের হাড়ি থেকে রান্না করা মাংস ওজনের পর চমকে গেলেন সংসদ সদস্য। নিয়ম অনুযায়ী হাসপাতালে ভর্তি প্রতিজন রোগীকে 190 গ্রাম মাংস সরবরাহের কথা থাকলেও ওজনে পাওয়া গেল 25 থেকে 35 গ্রাম। রোববার দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের রান্নাঘরে এমন দৃশ্য দেখার পর ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম। কেন এমনটি হচ্ছে, কেন এই অনিয়মটা হচ্ছে? চুরি বলা চলে, এটা অনিয়ম বলা চলে। এই অনিয়মগুলো এটা বরদাস্ত করা হবে। আজকে রাত থেকে আমাদের যে ডায়েট স্কেল আছে, এই ডায়েট স্কেল অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেটা সরবরাহ আছে এটি সরবরাহ দেওয়ার জন্য। এর আগে হাসপাতাল চত্বর বহির্বিভাগ পরিদর্শন করে যত্রতত্র মেডিকেল বর্জ্য দেখে তাৎক্ষণিক বর্জ্য অপসারণের নির্দেশ দেন সংসদ সদস্য। এ সময় হাসপাতাল থেকে রোগীদের মোবাইল চুরি সহ বিভিন্ন অভিযোগ দেয়া হয় এমপির কাছে। সাদত সাহেব, সাইফুল সাহেব, নজরুল সাহেব, বর্তমানে উনি তখন করতো 2টা কাজ, এই বিএনপির সময় এসে সে করতেছে 9টা কাজ। ম্যাক্সিমাম নিয়োগটা তাদের হচ্ছে আওয়ামী লীগের দোসরদের মাধ্যমে হয়েছে এবং টাকার বিনিময় করা হয়েছে।
সম্প্রতি 9 তলা ভবন নির্মাণ করা হলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সচল করা যাচ্ছে না। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য। ময়লা আবর্জনা এটা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি এবং নতুন ভবন এটা নিতে পারি, এজন্য আমাদের চেষ্টা আছে। প্রয়োজনে আমি আবারও স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করব। গাইবান্ধা 7 উপজেলার প্রায় 26 লাখ মানুষের ভরসা জেলা সদরের এই হাসপাতাল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। জেলা জুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1189 জন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন 39 জন রোগী। সদর হাসপাতালের ধারণ ক্ষমতার বেশি রোগী হওয়ায় অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি হচ্ছে হামের রোগী। জেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং টিকাদান কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। রাস্তাঘাট বেহাল আর রাতের অন্ধকারে বখাটেদের উৎপাত যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ভোগান্তিতে মালিকরা। তবে সংকট সমাধানের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালামের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র ফেলা ময়লা আর আবর্জনায় মশার বিস্তার। জামালপুরের বিসিক শিল্পনগরীর এ দুর্দশা। 1980 সালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দাপনিয়া এলাকায় 197টি প্লট নিয়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। শুরুতে 82টি কারখানা গড়ে উঠলেও বর্তমানে 12টিই বন্ধ। কারণ দীর্ঘদিন ধরে নেই রাস্তাঘাট সংস্কার কিংবা উন্নত করা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। এমনকি বাতির ব্যবস্থা না থাকায় নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। এতে দিন দিন কমছে শ্রমিকের সংখ্যা। মালামাল যন্ত্রপাতি নষ্ট হয়ে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আর যেগুলো ছোটখাটো নিষ্কাশনের ব্যবস্থা ড্রেন আছে এই ময়লায় ভরাট হয়ে থাকে। আমাদের জামালপুর বিসিকে অনেক জায়গা খালি আছে যেগুলোতে এখনো শিল্প প্রতিষ্ঠান হয় না। জলবদ্ধের কারণে আর কেউ এখানে কারখানা করে না। পরিবেশ না থাকার কারণে অনেক মেল কারখানা বন্ধ আছে। তবে দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জামালপুরের সবগুলো প্লটই বরাদ্দ হয়ে গেছে। দুর্ভাগ্য যে কিছু কিছু কারখানা আমাদের ঋণ খেলাপির কারণে তাদের কারখানাগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের শিল্পনগরীর ভিতরে যদি কোনো সিক বা বন্ধ ইন্ডাস্ট্রি থাকে, এই ক্ষেত্রে এগুলা তারা কিভাবে নিরসন করা যায়, ইতিমধ্যে আমরা এই রিপোর্টগুলো আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। 26 একর জায়গা জুড়ে গড়া বিসিক শিল্পনগরী থেকে সরকারি রাজস্ব আয় হয় বছরে 100 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষের ঝুঁকিতে পড়ে যায় দেশের 31টি চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে বাগানগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙা গেলে প্রাণ ফিরে পাবে চা শিল্প, এমনটি আশা সংশ্লিষ্টদের। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটের বুরজান চা বাগান 8 মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের 1500 শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় 1 বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে 8 মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে চালানোর জন্য। তো ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে 178 টাকা এটাই দিই। 2024 সালের 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। দেশের 172 বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগান সহ 31 চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকার প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ
আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। থোক বরাদ্দ হিসেবে এক 10 বছর 15 বছর মেয়াদে আমাদের 1010 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 22 জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর 31টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বিশ্বকাপ দেখা নিয়ে বিরোধের জেরে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার কিশোরগঞ্জের সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 29 জুন জাপান ও ব্রাজিলের ম্যাচ দেখাকে কেন্দ্র করে স্থানীয় মজনু ও শহীদ গ্রুপের সঙ্গে বিরোধ হয়। 1 জুলাই এ নিয়ে সালিশ বৈঠক হলেও ব্যর্থ হয় বৈঠক। কুপিয়ে হত্যা করা হয় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে। এর আগে এই ঘটনায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই পক্ষই মীমাংসার জন্য সালিশে বসে রাষ্ট্রের ভাবমূর্তি বিচার মধ্যে মারামারি করতে ভিতরে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ। এই ভাই পিছনে নড়েন না, কথা একই এলাকার মজনু এবং শহীদের মারামারি হয় 1 জুলাই। দর্শক, এখন যাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন ডি-বক্সে। বরিশালে একটি হাউজিং কোম্পানির এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রচারণা চালানো হলেও লিটু সংগঠনের কেউ নয় বলে জানিয়েছে জেলা ও মহানগর যুবদল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 27 জুন বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের অফিসে ঢুকেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের এক সময়কার ব্যবসায়িক পার্টনার মোস্তাফিজুর রহমান লিটু। এ সময় লিটু মারধর করে 70 লাখ টাকার চেক ও ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেন আজিজ। নিজেকে যুবদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির আপন ছোট ভাই পরিচয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। কোম্পানির সাথে জড়িত ছিল, কোম্পানির সম্পদ ভাগবণ্টন হয়েছে। আপনার 10 লাখ টাকার শেয়ার আছে, তার 20 লাখ টাকার আছে, আমার 5 লাখ টাকার আছে। সম্পদটা আমরা ওইভাবে ভাগবণ্টন করে নিয়েছি। টাকার বিনিময়ে আপনার সম্পদ নিয়ে গেলে আমার সাথে আর আপনার কোনো লেনদেন থাকে না। তা এটা হয়ে গেছে আরও 2-3 বছর আগে। তো এখন আপনি এসে ওই সম্পদও নিয়ে গেলেন, আবার এসে আমার কাছে টাকাও চান। আমি ন্যায্য বিচার চাই, এই সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার চাই। শনিবার রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে জানায়, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো পদে কখনোই ছিলেন না। তাকে আইনের আওতায় আনারও দাবি জানান যুবদল নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ইভেন মহানগরের অন্তর্গত যে ওয়ার্ডগুলো থাকে, ওই ছেলে, আমি ইতিমধ্যে খবর নিয়েছি, তিনি 9 নং ওয়ার্ডের বাসিন্দা। 9 নং ওয়ার্ডের যে কমিটি হয়, সেই কমিটিতেও কোথাও আমার কাছে কমিটি রয়েছে। আমি ইতিমধ্যে প্রেস লিস্ট আকারে আমরা ওটা অবহিত করেছি যে ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। একটি মহল এটাকে আমাদের যুবদলের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক একটা পায়তারার মাধ্যমেই এটা সামনে চলে এসেছে। সংবাদ সম্মেলনের আধা ঘন্টার মাথায় দুপুরেই সদর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে। মোস্তাফিজুর রহমান লিটুকে সহ আরেকজনকে আমরা গ্রেফতার করেছি এবং পরবর্তীতে যে আইনগত ব্যবস্থা রয়েছে সেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে। এর আগে মোস্তাফিজুর রহমান লিটু সহ 2 জনের নাম উল্লেখ করে বরিশাল নগরের কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শরীয়তপুরে ছুটি না দেয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, গত 2 জুলাই আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে
সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ছুটির আবেদন করেন। কিন্তু সেদিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন এবং জরুরি সভা নির্ধারিত থাকায় তাকে ছুটি না দিয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়। এড়িয়ে দেলোয়ার ও প্রধান শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার প্রধান শিক্ষককে মারধর করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রশাসন। এবার দেশের বাইরের খবর। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে কাঁদছে ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রথম জানাজায় অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান কোটি মানুষ। বাবার জানাজায় অংশ নেন 3 ছেলে, সামিল হন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। ইরানিদের এমন শোক দেখে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোকের চাদরে ঢাকা ইরান, চারিদিকে কান্নার রোল আর বুকফাটা আর্তনাদ। 2 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের পর রোববার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লায় অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হলো প্রিয় নেতাকে। জানাজায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন খামেনির 3 ছেলে মাসুদ, মাইশাম ও মোস্তফা। অঝরে কাঁদেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের গালিবাফ, IRGC প্রধান সহ ইরানের শীর্ষ নেতারাও। জানাজায় অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। নিহত আরও 4 জনের জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জানাজা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়েদে বুশরা হোসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। সোমবার পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। এরপর মঙ্গলবার শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে পবিত্র নগরী কুমে। সেখান থেকে বুধবার ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় জানাজা এবং শোকানুষ্ঠান হবে। সবশেষে ইরানের পবিত্র নগরী মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন বলে জানান তিনি। দাবি করেন চাইলে তিনি জানাজায় উপস্থিত সবাইকে লক্ষ্যবস্তু বানাতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে খামেনির শেষ বিদায় অনুষ্ঠান নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আর্মেনিয়ার ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, মানুষকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তাফা খামেনির জনসমক্ষে না আসা নিয়ে তৈরি হয়েছে রহস্য। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাবার মৃত্যুর পর থেকে 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। নিরাপত্তা সংকটের কারণে তেহরানে চলমান খামেনির রাষ্ট্রীয় শোকযাত্রায়ও তিনি অংশ নিচ্ছেন না। তবে প্রকাশ্যে না এলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে তার একের পর এক লিখিত বার্তা এবং কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দেশের নতুন শীর্ষ পদে বসেন। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই এক অদৃশ্য অন্তরালে রয়েছেন 56 বছর বয়সী নতুন সর্বোচ্চ নেতা। তেহরানে খামেনির রাষ্ট্রীয় শোক যাত্রা চললেও সেখানে দেখা মেলেনি মোজতবার। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত গুপ্ত হত্যার হুমকি থাকায় কঠোর নিরাপত্তা সতর্কতার কারণে তিনি এই অনুষ্ঠানগুলোতে সশরীরে উপস্থিত হচ্ছেন না। খোদ ইরানের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোজতবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। নিজের শারীরিক অসুস্থতা ও আহত হওয়ার পাশাপাশি নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কাই তাকে জনসমক্ষে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তবে সশরীরে উপস্থিত না থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন সর্বোচ্চ নেতার নামে নিয়মিত একাধিক গুরুত্বপূর্ণ বিবৃতি ও নির্দেশনা জারি করা হচ্ছে। গত 18 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও তিনি লিখিত বার্তায় অনুমোদনের কথা জানান।
সমঝোতার পাশাপাশি ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে নিজের অনড় অবস্থানের কথাও স্পষ্ট করেছেন নতুন এই সর্বোচ্চ নেতা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি সম্প্রতি জানান, অপরাধীদের কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। এই বার্তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, গোপনে থাকলেও দেশের নীতি নির্ধারণে তার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় থামছে না ইসরায়েলি হামলা। বিভিন্ন এলাকায় নতুন করে হামলায় অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 21 জন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ড্রোন হামলায় 1 জন, বেইত লাহিয়ায় 2 জন এবং গাজা সিটিতে 1 জন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা সিটির জেইতুন এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও 1 জন নিহত হন এবং 1 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে আহত অন্তত 16 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অব্যাহত হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার প্রতিবাদে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেন প্লাস স্কয়ারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিভিন্ন বেসরকারি সংস্থায় আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং অনাহারে থাকা শিশুদের সুরক্ষার দাবিতে স্লোগান দেন। একই সঙ্গে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের পাশাপাশি পুরো লুহানস্ক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পাল্টা ড্রোন হামলায় ক্রিমিয়ার 2টি রুশ বিমান ঘাঁটিতে আঘাত হানার দাবি করছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনকে সাময়িক সহায়তা ইস্যুতে নেটোর ভেতরে ভিন্ন মত, যৌথ আর্থিক ব্যবস্থায় যোগ দিচ্ছে না স্লোভাকিয়া। যুদ্ধের ময়দানে আবারও বড় সাফল্যের দাবি করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, পূর্ব ইউক্রেনের দনেস্ক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ঘোষণা দেয়া হয়। পুতিন দাবি করেন, পুরো লুহান্স্ক অঞ্চল এখন রুশ নিয়ন্ত্রণে এবং যুদ্ধ ফ্রন্টে কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে তাদের বাহিনী। তবে একই সময় পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেনও। কিয়েভ জানিয়েছে, ড্রোন দিয়ে ক্রিমিয়ার 2টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এতে অন্তত 7টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবারও বাইরের বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি 21তম এমন ঘটনা। বর্তমানে জরুরি ডিজেল জেনারেটরের মাধ্যমে কেন্দ্র নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে। সামরিক সংঘাতের পাশাপাশি চলছে কূটনৈতিক যোগাযোগ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে যুদ্ধ পরিস্থিতি, শান্তি উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কির দাবি, যুদ্ধ বন্ধের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনও এই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। তবে ইউক্রেনকে সহায়তা নিয়ে ন্যাটোর ভেতরে দেখা দিয়েছে মতপার্থক্য। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গঠিত কোনো যৌথ আর্থিক ব্যবস্থায় অংশ নেবে না তার দেশ। জানান, চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই, যদিও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ব্রাতিস্লাভা। আগামী 7 ও 8 জুলাই ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য প্রায় 70 বিলিয়ন ইউরোর নতুন সামরিক সহায়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। স্বাধীনতার 250 বছর পূর্ণ করল যুক্তরাষ্ট্র। ইতিহাসের এই বিশেষ মাইলফলক ঘিরে দেশটিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন অঙ্গরাজ্যে হয়েছে জমকালো আতশবাজি। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশটিকে আরও শক্তিশালী করার আহ্বান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আকাশ জুড়ে রঙিন আতশবাজির ঝলক, মঞ্চে জমজমাট কনসার্ট আর শহর জুড়ে উৎসবের আমেজে মেতে উঠেছেন লাখো মানুষ। স্বাধীনতার 250 বছর পূর্তিতে নজিরবিহীন আয়োজনে সেজেছে পুরো যুক্তরাষ্ট্র।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় আয়োজন করা হয়। বজ্রঝড়ে অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও পরে বিশাল সমাবেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতার চেতনাকে ধরে রেখে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ আতশবাজি প্রদর্শনী শুরু হয়। নতুন এয়ারফোর্স ওয়ানকে ঘিরে যুদ্ধ বিমানের বিশেষ ফ্লাইপাস্টও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমরা ইতিহাসের সবচেয়ে আনন্দময় ও গৌরবোজ্জ্বল এক মাইলফলক উদযাপনের জন্য একত্রিত হয়েছি। 2.5 শতাব্দী ধরে আমেরিকান প্রজাতন্ত্র মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হিসেবে দাঁড়িয়ে আছে। আর এই পতাকা সেই জাতির প্রতীক, যাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অসাধারণ ব্যতিক্রমী ও অন্যান্য জাতি বলে আমরা বিশ্বাস করি। শুধু ওয়াশিংটন নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরেও ছিল উৎসবের আমেজ। কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন হাজারো মানুষ। ভার্জিনিয়ার মাউন্ট ভার্ননে 50টি দেশের 150 জন অভিবাসী নতুন মার্কিন নাগরিক হিসেবে শপথ নেন। 4 জুলাই এখানে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি। আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি পুরো আয়োজনটি দেখার জন্য। উৎসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ঝড় ও দমকা হাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় লাখো মানুষ। স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান জীবিত 4 সাবেক মার্কিন প্রেসিডেন্টও। তারা গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং দেশের প্রতিষ্ঠার আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ইশিতা আক্তার, সময় সংবাদ। দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন স্বীকৃতি পেল শ্রীলঙ্কা। 3 বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটিকে আবারও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্ব ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শিল্প, পর্যটন এবং আর্থিক খাতের পুনরুদ্ধারেই এই সাফল্যের প্রধান ভিত্তি। 2022 সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে যায়। তবে মাত্র 3 বছরের ব্যবধানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রটি। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কাকে আবারও উচ্চ মাধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাত ও পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটন ও আর্থিক সেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি এই সাফল্যের মূল চালিকা শক্তি। শ্রীলঙ্কার এই অর্জনকে পুনরুদ্ধারের এক অনন্য গল্প হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অল্প ব্যবধানে হলেও উচ্চ মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে পারা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই শ্রেণীবিন্যাস দেশগুলোর মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং বৈশ্বিক অর্থনীতির অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। 2019 সালের স্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-19 মহামারী এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের 2022 সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। শেষ 16র লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। ফেভারিটের তকমা থাকলেও স্বাগতিকদের বর্তমান ফর্ম কিছুটা চিন্তায় ফেলেছে থমাস টুখেলকে। এছাড়াও 2200 মিটার উচ্চতার ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে মানিয়ে নেওয়াও বড় চ্যালেঞ্জ হবে থ্রি লায়ন্সের জন্য। অন্যদিকে দলগত নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডকে হারাতে মরিয়া হ্যাভিয়ার আগুয়ের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সোমবার সকাল 6টায়। একদিকে আসরের ফেভারিট ইংল্যান্ড, অন্যদিকে আত্মবিশ্বাসী টইটুম্বুর মেক্সিকো। নকআউটের ম্যাচ মানেই হতে পারে যে কোনো কিছু, আর ম্যাচটা যদি হয় ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উন্মাদনা থাকবে অন্য মাত্রায়।
হ্যারিকেন ম্যাজিকে কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ওঠে ইংল্যান্ড। পুরো আসরেই নৈপুণ্য দেখাচ্ছেন থ্রি লায়ন্স অধিনায়ক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন 5 গোল, কিন্তু বিপরীতে রাশফোর্ড, বেলিংহ্যামদের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। তবে নকআউটের এই ম্যাচে ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়, তাই অনুশীলনে সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। যদিও প্রতিপক্ষের চেয়েও ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ 2200 মিটার উচ্চতার স্টেডিয়ামে খেলা। আমরা বিশ্বের ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে নামছি, তবে উচ্চতার প্রভাব রয়েছে। আমারও হালকা মাথা ব্যথা করেছে, ফুটবলারদের ঘুমাতে কষ্ট হয়েছে, অনুশীলনেও কিছুটা সমস্যা হয়েছে। তবে এটা কোনো অজুহাত নয়, ফুটবলাররা এটার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। এটা মেনেই আমাদের খেলতে হবে আর জয় তুলে নিতে হবে। ঘরের মাঠে নামার আগে উজ্জীবিত মেক্সিকো, মাঠের খেলাতেও রয়েছে দারুণ ছন্দ। জার্মানিকে হারানো ইকুয়েডরের বিপক্ষে জয় তুলি রাউন্ড অফ 16-এ স্বাগতিকরা। তাদের সবচেয়ে বড় শক্তি দলগত নৈপুণ্য, যদিও হ্যারিকেন কোচের চিন্তার কারণ। আমাদের দলে এমন ফুটবলাররা আছেন যারা ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এটাই আমাদের জয় এনে দিতে পারবে। হ্যাঁ, হ্যারি কেইন আমাদের পরীক্ষায় ফেলবে। সে বিশ্বমানের ফুটবলার। আমরা চেষ্টা করব মাঠে যেন সে 1 মিনিটের জন্য স্বস্তিতে খেলতে না পারে। তার কাছে বল গেলে আমরা চাপ তৈরি করব। সব মিলিয়ে এখন পর্যন্ত 8 বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড মেক্সিকো, যেখানে থ্রি লায়ন্সের 6 জয়ের বিপরীতে মেক্সিকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এর মধ্যে 1996 সালের বিশ্বকাপে একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, সেখানে 2-0 ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এবার ইতিহাস বদলানোর সুযোগ স্বাগতিক মেক্সিকোর সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। ডালাসে পৌঁছেই ভক্তদের ভালোবাসায় সিক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে কঠিন ম্যাচ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে পৌঁছেই কঠোর অনুশীলন করছে পর্তুগাল দল। লা রোহাদের রুখতে পুরো দলকেই রক্ষণভাগ বাড়তি নজর দিতে বললেন ডিফেন্ডার নুনো মেন্দিস। আসরের হাই ভোল্টেজ ম্যাচে জয় তুলে কোয়ার্টার ফাইনালে খেলতে মরিয়া সেলেকাও। কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ, হারলেই বিশ্বকাপ শেষ, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন এক মহরণের আগে পুরো ডালাস এখন পরিণত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো উন্মাদনায়। হোটেলের সামনে শত শত ভক্ত, করা নিরাপত্তা আর এক ঝলক রোনালদোকে দেখার অপেক্ষা। হোটেলে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত পর্তুগাল অধিনায়ক। হাত নাড়িয়ে ভালোবাসার জবাবও দিয়েছেন CR7। শেষ 16 মহারণে আসরের হট ফেভারিট স্পেনের চ্যালেঞ্জ নিতে হবে পর্তুগালকে। ভুল করলেই মহাতারকার বিদায় দেখবে ফুটবল বিশ্ব। তাই বিশ্রামের চেয়ে রবার্তো মার্তিনেজের দলের এখন পুরো মনোযোগ প্রস্তুতিতে। ডালাসে পৌঁছেই শুরু করেছে কঠোর অনুশীলন। রোনালদোদের অনুশীলন ঘিরেও ছিল ভক্তদের উন্মাদনা। বাইরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজার হাজার সমর্থক। রোনালদোদের এক ঝলক দেখতেই তাদের এই চেষ্টা। তবে উঠতে থাকে স্পেনকে থামাতে মাঠেও সর্বোচ্চ উজাড় করে দিতে হবে রোনালদোদের। লা রোহাদের সবচেয়ে বড় অস্ত্র তরুণ লামিন ইয়ামাল। নিকো উইলিয়ামস, ওয়ারজাবাল, পেদ্রি, রদ্রিদের আক্রমণের সামনে ডিফেন্স নৈপুণ্য দেখাতে হবে ক্যান্সেলো, দিয়াজ, নুনো মেন্ডেসদের। নামের দিক থেকে দেখলে স্পেনই আসলে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমরা কঠিন ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি। তবে মাঠের লড়াই সবসময় আলাদা। আগের ম্যাচগুলোর মতোই সর্বোচ্চ মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে। ইয়ামাল ও স্পেনকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে রক্ষণের দিকে নজর দিতে হবে। ব্যক্তিগত নয়, এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দলগত ফুটবল। গ্রুপ পর্বে প্রত্যাশা মতো খেলতে পারেনি পর্তুগাল। রোনালদোর সঙ্গে সমালোচনা হয়েছে বিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজের পারফরমেন্স নিয়েও। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাও। শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ পর্তুগাল এই কঠিন বাধা পেরিয়েই খেলতে চায় ফাইনালে। আসরের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এটা আগেভাগেই একটা ফাইনালের মতো ম্যাচ। আমরা দুদলই ফাইনাল খেলার মতো যোগ্য। ভক্তদের জন্য রোমাঞ্চকর একটা ম্যাচ অপেক্ষা করছে। তবে আশা করি শেষ পর্যন্ত জয়টা পাবে পর্তুগালই। সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল, রোনালদোর পর্তুগাল নাকি ইয়ামালের স্পেন। এখন দেখার অপেক্ষা কোয়ার্টার ফাইনাল অপেক্ষা করছে কাদের জন্য। তামিম হোসেন, সময় সংবাদ। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুপুর 1:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। হারারেতে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো স্কোয়াড। পেসার শরীফুল ইসলামের মতে দায়িত্ব নিয়ে খেললেই জয় সম্ভব। পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার পরই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই বাংলাদেশ দল আনপ্রেডিক্টেবল। মাত্র 3 দিনে টেস্টে হারের পর লড়াইটা এখন সাদা বলে। এখানেও ব্যাকফুটে টাইগাররা।
4 বছর আগে কাতার বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। আবারও ফুটবল বিশ্বকাপের মৌসুমে জিম্বাবুয়ে সফর করছে টাইগাররা। 3 দিনে টেস্ট হারা দলের সামনে এবার চ্যালেঞ্জটা প্রিয় ফরম্যাটে। শেষ 5 ওয়ানডে সিরিজের 4টিতে জয় পেয়েছে টাইগাররা। আর 2023-এর মার্চের পর ঘরের মাঠে কেবল 2 সিরিজ জয় জিম্বাবুয়ের। তবুও আত্মবিশ্বাসী তারা। নতুন ক্যাপ্টেন রিচার্ড এনগারাভার নেতৃত্বে দলে ফিরেছেন ইনোসেন্ট কায়া। রায়ান বার্ল, ওয়েসলি মাধিভার, ব্লেসিং মুজারাবানি প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে। এদিকে ওয়ানডে সিরিজে নামার আগে পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছে নিজেদের। আত্মবিশ্বাসী সিরিজ জয় নিয়ে। আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, বাট আমরা অনেক কনফিডেন্ট আছি, যেহেতু আমরা লাস্ট 4টা সিরিজ জিতেছি এবং ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, বোলাররাও ভালো বোলিং করছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রপারভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারি তাহলে আমরা অবশ্যই এই সিরিজ জিততে পারবো। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ 9 ও 11 জুলাই। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণ থেকে দূরে রেখে সরকার প্রধানের নিরাপত্তা নয়, পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। সবার আগে বাংলাদেশ নীতিতে জোর রাষ্ট্রপতির। খামেনির শেষ বিদায়ে কাঁদছে ইরান। কোটি মানুষের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প। শীর্ষ নেতাদের ফের নিশ্চিহ্নের হুমকি। আদর্শকে হত্যা করা যায় না, জবাবে তেহরান। এবং ভিনিসিয়াস হালান্ড দ্বৈরথের অপেক্ষা। রাতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল নরওয়ে। সকালে স্বাগতিক মেক্সিকোর চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।